আসসালামু আলাইকুম। যারা আমাকে শুনছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে ঈদ মোবারক। আমরা স্বাধীন দেশে একটা নতুন সূর্য পেলাম। আসলে আমরা স্বাধীনতা দেখি নেই, কারণ আমরা স্বাধীনতার অনেক পরে জন্মগ্রহণ করেছি। শুধু বই পুস্তক এবং মুরব্বী যারা আছেন তাদের কাছ থেকে শুনতাম যে স্বাধীনতার পরে যে অনুভূতিটা ছিল, সেই অনুভূতিটা যখন আমরা ফিল করি তখন বুঝতে পারি আসলে যে স্বাধীনতাটা কেমন ছিল। যেমন আমি 2 তারিখ থেকে যখন সাধারণ ছাত্রদের আন্দোলন শুরু হয়, মোটামুটি আন্দোলন হচ্ছে, বিভিন্ন কর্মসূচি দিচ্ছে, কিন্তু 18 তারিখের পর থেকে সারা রাত্র ঘুম নেই, কন্টিনিউয়াসলি ঘুম নেই, কারণ অল টাইম মোবাইলের ভিতরে, কারণ ইন্টারনেট বন্ধ। আমরা যেহেতু আমরা প্রবাসী যারা আছি তারা দেখা যায় আল জাজিরা, বিবিসি বা বিভিন্ন যে ইন্টারন্যাশনাল যে নিউজগুলো আছে ওই স্ক্রিনে খালি দেখতেছি ফেসবুক, ইউটিউব, নতুন কোনো আপডেট আসে কিনা। আসলে এটা আমি আমার অনুভূতিটা শেয়ার করতেছি, আর সাথে সাথে আমি কিছু কথাও বলবো। তো সেই অনুভূতিটা হচ্ছে এরকম, একটা স্বাধীন দেশে যে কথা বলা, আগে মনে হচ্ছে কোথাও গেলে নিজেকে খুব ছোট মনে হতো যে না আমি কথা বলতে পারতেছি না, চেপে রাখা আর কি। আর এখন মনে হচ্ছে বুকের ভিতর থেকে পাহাড়টা সরে গেছে, বিশাল বড় একটা পাহাড় মনে হচ্ছিল আমাদের বুকের মধ্যে। এটা আমার ব্যক্তিগত, এখন মনে হচ্ছে যে না স্বাধীন, আমি উন্মুক্ত, আমি উঠতে পারি, আমি কথা বলতে পারি। মানে এই যে একটা অনুভূতিটা, আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না। যদি এই স্বাধীনতাটা না আসতো তাহলে হয়তো আমরা কোনোদিনই এটা অনুভব করতে পারতাম না যে 71 সালে যে স্বাধীনতার পরে ওই সময়টা অনুভূতিটা কেমন ছিল। তো যাই হোক, আমরা স্বাধীন হলাম, এখন নতুন সরকার আসবে। আমরা ইতিপূর্বে অলরেডি জেনে আমাদের ডক্টর ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা হয়ে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবেন। ওনাকে ধন্যবাদ, উনি এটা গ্রহণ করছেন। এটা আমাদের দেশের জন্য আসলে এটা দরকার ছিল, এবং এটা আমাদের দেশের জন্য একটা রহমত। কারণ ওনার মতো ব্যক্তি এই মুহূর্তে যে পরিস্থিতি বাংলাদেশে ইকোনমিক্সের অবস্থা, সেই জায়গায় ওনার মতো একজন ব্যক্তি দরকার ছিল। যাই হোক, ওনার আমি একটা বক্তব্য শুনলাম, ওখানে একটা বা দুইটা কথা আমি কোট করব। যে একটা কথা, যেটা ইম্পর্ট্যান্ট একটা কথা, আপনারা প্রত্যেকেই শুনছেন, আমি একটা কথা আমার কাছে খুবই ভালো লাগছে। আমরা পুরা বাংলাদেশটা হচ্ছে একটা পরিবার। যদি বাংলাদেশটা একটা পরিবার মনে করতে পারি, তাহলে আমাদের এই দেশটাকে উন্নত করতে বেশি সময় লাগবে না এগিয়ে নিয়ে যেতে। কারণ দেখেন, একটা পরিবারে যদি 5-7 জন ভাই বোন থাকে, একটা ফ্যামিলিতে 10 জন সদস্য থাকে, তাহলে দেখা যায় কি এর ভিতরে ঝগড়া হয়, বিবাদ হয়, মারামারি হয়, অনেক কিছু হয় একটা ফ্যামিলির মধ্যে। কিন্তু পরবর্তী দিন শেষে কিন্তু একই জায়গায় তারা বসবাস করতেছে। তো আমরা এটাকে যদি মনে করি যে না, কে আওয়ামী লীগ করলো, কে বিএনপি, কে জামাত শিবির, কে কার পিছনে ক্ষতি করলো, এই ক্ষমার মহত্বটা যদি আমরা দেখাইতে পারি, এই ক্ষমার মানে এই ভুল, যে তারা যে ভুলটা করছে আমরাও যদি সেই ভুলটাই করি, তাহলে কিন্তু একই রকম হয়ে গেলাম। আমরা তাদেরকে ক্ষমা করে দিয়ে মহত্বগুণ দেখাই, তারা বুঝুক যে না আসলে আমরা ক্ষমা করতে পারি। তো সেই ক্ষেত্রে ভেদাভেদ ভুলে গিয়ে আমরা যদি একত্রে পথ চলতে পারি, তাহলে একটা ফ্যামিলি মনে করে, তাহলে আমাদের এই দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব খুব দ্রুত। কারণ হচ্ছে আমরা 18 কোটি মানুষের একটা দেশ, আমাদের প্রচুর সম্ভাবনা আছে, এখানে অনেক সম্ভাবনা আছে, এখানে যা দিবে তাই চলবে, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব কিছুই। এই একটা বিষয়। তা আশা করি আমরা মতামত ভুলে গিয়ে, একজন ভুলে গিয়ে, যেহেতু আমরা সবাই বাঙালি, দিন শেষে আমরা সবাই বাংলাদেশি, আমরা সেটাকে মাথায় রেখে আমরা চলবো, হিংসে ভিতরে ভুলে যাব। পাশাপাশি আমি আরেকটা কথা, যেটা মেন যে টপিকসটা আমার আজকে যে ভিডিওটা করার জন্য, সেটা হলো এই স্বাধীনতার পিছনে যারা রক্ত দিয়েছেন, আবু সাহেব থেকে শুরু করে মুগ্ধ, তারপরে এখানে আমরা এখনও স্পেসিফিক নিউজটা জানি না কতজন, 450 বা 500, 1000 হতে পারে। দিন যখন ইউনিভার্সিটিগুলো খুলবে তখন স্পেসিফিক হিসাবটা জানা যাবে যেন কতজন আসলে শহীদ হয়েছে। এখানে শিশু বাচ্চা আছে, বেসামরিক লোক আছে, সাধারণ ব্যক্তিবর্গ আছে, সব শ্রেণীর লোকজন আছে এখানে। তো তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদেরকে সেলুট জানাচ্ছি। তাদের রক্তের বিনিময়ে মূলত হচ্ছে আজকে স্বাধীনতা অর্জন হয়েছে। পাশাপাশি আমরা যারা প্রবাসে আছি, আসলে দেখা যায় একটা রেভলিউশন যখন হয় তখন কিন্তু কেউ না কেউ কোনো জায়গা থেকে হেল্প করতেছে, সহযোগিতা করতেছে, সকলেরই কন্ট্রিবিউশন থাকে। তো আমরা প্রবাসী যারা আছি এখানে, আমি মনে করি যে এখানে রেভিটেন্সের একটা বিশাল একটা কন্ট্রিবিউশন ছিল। তো সেই ক্ষেত্রে যারাই পরবর্তীতে সরকার গঠন করবে, তথ্যবাদ থেকে শুরু করে, বা পরবর্তী যারাই ক্ষমতায় আসবে, অবশ্যই এই আমার
মতামত এটা যে প্রবাসীদের দিকে একটু খেয়াল রাখবেন। প্রবাসীরা যেভাবে গত 15 বছর যাবৎ লাঞ্ছিত অবহেলিত হয়েছে, সেখান থেকে যেন কিছুটা হলেও মুক্তি পাওয়া যায়। কারণ দেখেন, প্রবাসে যারা থাকে, বাপ মা ছেলে মেয়ে সব কিছু ফেলে দিয়ে কিন্তু আমরা প্রবাসে থাকি বছরের পর বছর, দেশকে ভালোবেসে, একমাত্র দেশের জন্যই কিন্তু। হ্যাঁ, এখানে দেখা যায় আমাদের ফ্যামিলির জন্য আমরা দূরে আছি, কিন্তু দিন শেষে কিন্তু আমরা বাংলাদেশি, কিছু না কিছু একটা মানে রেমিটেন্স কিন্তু বাংলাদেশের মানে ট্যাক্স যাচ্ছে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশে আমাদের যারা প্রবাসী আছে আমাদেরকে ভুলে যাবেন না, আমাদের দিকে একটু নজর রাখবেন, মনে রাখবেন। আর এই আন্দোলন শুরু যখন হয়েছিল তখন এই সাধারণ ছাত্রদের পক্ষ নিয়ে মিডল ইস্টে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে এবং ওখানে বেশ কিছু মানুষ জেল হয়ে যায় এবং পুলিশে ধরে নিয়ে যায়। আসলে যখন এমন একটা ঘটনা ঘটে তখন কিন্তু মানুষের সকলেরই মাথায় এক ধরনের কাজ করে না, সবার মেন্টালিটি একরকম থাকে না। আবেগঘন হয়ে তারা দেখা যায় মাঠে ঝাঁপিয়ে পড়ে এবং মিছিল বের করে। সেই দৃষ্টিকোণ থেকে তাদেরকে পুলিশ ধরে নিয়ে যায়। আসলেই প্রত্যেকটা দেশেরই একটা আইন আছে, সেই আইনটাকে আমাদের ফলো করেই চলতে হবে। হয়তোবা তারা সেই জায়গায় মিস্টেক করেছে, এখন অনেকেরই জেল হয়ে গেছে আমরা যতটুকু জানি। তো পরবর্তী ক্ষমতায় যারা আসছেন তত্ত্বাবধায়ক সরকার আসার পরেই আমার দাবি, এবং আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন সকলেই দাবি জানাবেন, আওয়াজ তুলবেন, যেন এটা কূটনীতিকভাবে হোক, সরকারিভাবে হোক, যেভাবেই হোক এই লোকগুলোকে যেন ছাড়ানোর ব্যবস্থা করা হয়। কারণ দেখেন, ওখানে যদি 100 লোক জেল হয়ে থাকে, 100 লোক কিন্তু 100 ফ্যামিলি কিন্তু ইনকাম থেকে বঞ্চিত হলো, 100 ফ্যামিলি কিন্তু পথে বসে গেল। তো সেক্ষেত্রে এটা সরকারের এটা মাথায় রাখবেন, ওই লোকগুলোকে যাতে যে কোনোভাবে ওদেরকে যত সম্ভব দ্রুত ওদেরকে ছাড়ানোর ব্যবস্থা করা হয় আর কি। এটাই আমার সর্বশেষ কথা। আর সকল দেশবাসীকে বলবো, আপনারা খুব ভুলে যান, কে কী করছে ওটা ভুলে গিয়ে আমরা একে অন্যকে গ্রহণ করি এবং একসাথে মিলে দেশটাকে গঠন করার জন্য চেষ্টা করি। এটাই ছিল আমার আজকের অনুভূতি। তো আশা করি আপনারা ভালো থাকবেন, আর আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আমার সাথে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।